তুলসী গ্যাবার্ড যখন হঠাৎ করে দাবি করলো কি যুক্তরাষ্ট্রের জন্য সবথেকে বড় পারমাণবিক হুমকি হলো পাকিস্তান, তুলসী গ্যাবার্ড, এবং সেই সাথে আরও কি বলছে যে পাকিস্তান এমন কিছু ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, আইসিবিএম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, রাইট, আইসিবিএম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এবং তুলসী গ্যাবার্ড এতক্ষণে যেহেতু সে সমস্ত রকম গোয়েন্দা যে ডিপার্টমেন্ট আছে আমেরিকান গভর্নমেন্টের তার হেড, সে তো সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে রিপোর্ট করে, তাই না? তাহলে এই বক্তব্যটা নিশ্চয়ই ট্রাম্পের কাছে বলেছে যে দেখেন, আপনি পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির অথবা শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী, এদেরকে নিয়ে যে যতই নাচানাচি করেন, ওরা কিন্তু মুসলমান, এবং ওরা কিন্তু আমেরিকাকে বড় শয়তান মনে করে। দ্যাট মিন্স অ্যাজ পার রিলিজিয়াস ভিউ আমেরিকা ইজ দ্য great enemy to Pakistan, and that's why once upon at a time, when time will come, Pakistan may send a missile with atomic warhead, atomic bomb warhead, right? তো এই কথাটা নিশ্চয়ই তুলসী গ্যাবার্ড বলছে কার কাছে? ডোনাল্ড ট্রাম্পের কাছে। তো খবরটা তো চতুর্দিকে প্রচার হয়ে গেছে। প্রচার হয়ে যাওয়ার সাথে সাথে পাকিস্তান বসে থাকে নাই, পাকিস্তান প্রমাদ গুনছে, হায় হায় হায়, এতদিন ধরে এই আমেরিকার দালালি করলাম, আমেরিকার পা ছাটাছাটি করলাম, আমেরিকার পক্ষ হয়ে কত মুসলমান মারলাম, টাকা পয়সা ভালোই দিত, ওই যে তালেবানদেরকে মারে না এখনও তো মারে, এই যে আমেরিকার কাছ থেকে পয়সা টয়সা নিয়ে ওই যে মাঝে মাঝে গিয়ে ওই আফগানিস্তানে বোমা মারে না, এবং সেটা বোমা মারে তাও কিন্তু ওই আমেরিকার সেই F-16 বিমান দিয়েই। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমেরিকা যখন কোনো অস্ত্রপাতি কোনো দেশের কাছে বিক্রি করে, যেমন বিমান টিমান যদি বিক্রি করে, তখন একটা কন্ডিশন থাকে যে এই অস্ত্র দিয়ে তুমি কিন্তু কাউরি আক্রমণ করতে পারবা না, মানে অ্যাগ্রেসিভ কোনো অ্যাটাক, মানে অফেন্সিভ কোনো অ্যাটাক করতে পারবা না, বাট ইউ ক্যান ইউজ আওয়ার ওয়েপন্স টু ডিফেন্ড ইউর সেলফ। দ্যাট মিনস ডিফেন্সিভ পজিশনে খেলবা, কেউ তোমার আক্রমণ করলে তখন তুমি পাল্টা আক্রমণ চালাইতে পারবা। অথচ এই পাকিস্তান প্রতিনিয়ত এই আমেরিকার কাছ থেকে পয়সা নিয়ে, টাকা পয়সা নিয়ে তাদের গোলামি করে যাচ্ছে, দালালি করে যাচ্ছে। ওই পৃথিবীতে বর্তমানে সবচাইতে খাঁটি সৈমমিন মুসলমান এই আফগানিস্তানের তালেবানদের ওপর প্রতিনিয়ত বোমা মেরে যাচ্ছে। এবং কালকে না পরশুদিন খবর দেখলাম, হাসপাতাল না কোথায় জানি বোমা টোমা মেরে 400 জন সহিমুমিনকে একবার সোজা বেহেশতে পাঠিয়ে দিয়েছে। তো এখন হঠাৎ করে আমেরিকার এই তুলসী গ্যাবার্ড যখন এই পাকিস্তানের ব্যাপারে এই ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করছে যে যতই আমেরিকা দালালি করুক, পাকিস্তান তো তলে তলে মুসলমানদের প্রতিনিধিত্ব করে, মুসলমানদের পক্ষ হয়ে আমেরিকাকে ধ্বংস করার জন্য কিন্তু মনে মনে প্ল্যান আসছে। তো তখন পাকিস্তান তো আর চুপ থাকতে পারে না, চিন্তা করে হায় হায় হায়, এতদিন ধরে দালালি করে যা কিছু পয়সাপাতি পাইতাম, এটা কি বন্ধ হওয়ার জোগাড় হবে? তো এর থেকে বাঁচার জন্য হঠাৎ করে তারা আবিষ্কার করলো যেটা নাকি এই যে এখানে এই যে ফটো কার্ডে আমি দেখলাম, এরকম একটা দাবি করছে কি, পাকিস্তানের দাবি ভারত 12,000 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল তৈরি করছে। তার মানে পাকিস্তান তাড়াহুড়া করে একটা দাবি করে আমেরিকাকে বোঝাতে চাচ্ছে যে দেখো দেখো, তুলসী গ্যাবার্ড যা বলছে ওটা ভুল কথা, বরং ভারতই চেষ্টা করছে এমন মিসাইল তৈরি করতে যেটা দিয়ে তোমাদের উপর আক্রমণ করতে পারে। এবং বস্তুত পাকিস্তানের তরফ থেকে হয়তো এরকমও বলা হতে পারে, বা এমনও হয়তো মেসেজ দেওয়া যে হতে পারে এই ডোনাল্ড ট্রাম্পের কাছে যে দেখো, তুলসী গ্যাবার্ড তো হলো কট্টর হিন্দু, ও মুসলমানদেরকে দেখতে পারে না, এই জন্যে মুসলমানদের সম্পর্কে, বিশেষ করে পাকিস্তান সম্পর্কে হাজে বাজে কথা বলে। কারণ এই তুলসী গ্যাবার্ড কিন্তু পাকিস্তান সম্পর্কে অতীতে অনেক নেতিবাচক মন্তব্য করছিল, যে সেখানে সংখ্যালঘুরা, মানে পাকিস্তানের সংখ্যালঘুরা টিকতে পারে না, তাদের উপরে নানা রকম অত্যাচার নির্যাতন করে। বিশেষ করে পাকিস্তানে যে এখনও অল্প কিছু খ্রিস্টান বা হিন্দু আছে, তাদের ফ্যামিলিতে যদি সুন্দরী মেয়েটে কেউ থাকে, তো তাকে জোর করে ধরে নিয়ে তারপরে জোর করে মুসলমান বানিয়ে তাকে বিয়ে করা হয়।
এই সমস্ত কথাবার্তা কিন্তু কিছুকাল আগে এই যে এই তুলসী গ্যাবার্ড বলছিল, যখন সে কিন্তু এই গভর্নমেন্টে ছিল না তখন কিন্তু বলতো। অতএব এখানে একটা সাম্প্রদায়িক কার্ডও বা ধর্মীয় কার্ডও পাকিস্তান খেলতে পারে, বলতে পারে যে দেখো দেখো তুলসী গ্যাবার্ড বস্তু তো মুসলমানদেরকে তো দেখতে পারে না, এই জন্য পাকিস্তান সম্পর্কে আজে বাজে কথা বলছে। আসল শত্রু তো আমরা না ডোনাল্ড ট্রাম্প, আসল শত্রু তো ভারত। দেখো তারা যে কি অগ্নি টগ্নি কি না কি জানি মিজাইল টিজাইল বানিয়েছে না, অগ্নি 5 টাইপ কি জানি, তো এইগুলার রেঞ্জ নাকি 12,000 কিলোমিটার। অর্থাৎ তুলসী গ্যাবার্ড ভুলভাল কথা বলছে, বস্তুত ভারত সেটাও তো হিন্দু রাষ্ট্র, আর এই ভারতের প্রতি এই তুলসী গ্যাবার্ডের একটা বিশাল দুর্বলতা আছে। অর্থাৎ ভারতই বস্তুত আমেরিকাকে ধ্বংস করার জন্যে 12,000 কিলোমিটার পাল্লার এই বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে, ICBM বানাচ্ছে। কারণ এই 12,000 কিলোমিটার, হ্যাঁ এই পাল্লার যদি হয় তাহলে ভারত থেকে আমেরিকা আক্রমণ করা যায়, এই পাল্লা হলে করা যায়, এটা ঠিকই আছে। তো হয়তো পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করার চেষ্টা করেছে যে ভারত তো বেসিক্যালি চায়নার সাথেই প্রতিদ্বন্দ্বিতা করে, তো চায়নাকে দমন করতে গেলে তো 4-5 হাজার কিলোমিটার 4-5 হাজার কিলোমিটার পাল্লার মিসাইল বানালেই হয়। তো 12,000 কিলোমিটার পাল্লার মিসাইল দিয়ে ওরা করবেটা কি, বা এটা বানানোর মাহাত্ম্যটা কি? অতএব এইটা আমেরিকা তোমাকে ভবিষ্যতে কোনো একদিন ধরবে, যুদ্ধ টুদ্ধ যদি লাগে। কারণ ভারতেরও তো ওই যে পরাশক্তি আর খায়েশ আছে, আর যখনই দুনিয়াতে ওই 2টা পরাশক্তি 3টা পরাশক্তি থাকে, বিশেষ করে 2টা, তখন তো এই পরাশক্তিগুলো পরস্পরের সাথে প্রতিনিয়ত কি প্রতিদ্বন্দ্বিতা করে, তাই না? তো প্রতিদ্বন্দ্বিতা করার একটা অন্যতম উপায় তো হলো যে সামরিক এবং একই সাথে উন্নত মানের অস্ত্রপাতি, বিশেষ করে এই যে দূরপাল্লার মিসাইল, যারা নাকি অ্যাকুরেট আক্রমণ করতে পারে। দূরপাল্লার মিসাইল যদি অ্যাকুরেট যদি আক্রমণ করতে নাও পারে, ধরেন যে লক্ষ্য বস্তু তার 100 মিটারের মধ্যে আক্রমণ করতে পারে, বা 1 কিলোমিটারের মধ্যেও যদি আক্রমণ করার মতো প্রেসিশন স্ট্রাইক করার ক্ষমতা থাকে কোনো দূরপাল্লার মিসাইলে, এবং তাতে যদি অ্যাটমিক বোমার যে ওয়ারহেড এটা যদি লাগানো থাকে, তো 1 কিলোমিটারের মধ্যেও যদি গিয়ে পড়ে তাতেও অসুবিধা কী? কারণ ওই পারমাণবিক বোমা তো অন্তত মোটামুটি ওই যেখানে গিয়ে পড়বে তার চতুর্দিকে 4-5-7 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যা কিছু আছে সব পুড়িয়ে ছাই করে দিবে না। অতএব এই ভারতের 12,000 কিলোমিটার পাল্লার এই মিসাইলের দরকারটা কি? তুলসী গ্যাবার্ড যে জিনিসটা পাকিস্তানের উপর চাপাতে চাইছিল বা পাকিস্তানকে অভিযুক্ত করতে চাইছিল, সেই জিনিসটা ঘুরিয়ে দিয়ে এই ভারতের ওপর চাপাতে চাইছে। এখন দেখা যাক খেলা কোন দিকে মোড় নেয়। কারণ যখন পরাশক্তি হওয়ার বিষয়টি থাকে তখন তো ধর্মের কোনো ব্যাপার স্যাপার থাকে না, যুদ্ধ কিন্তু শুরু হয়ে যায়, তাই না? এই যেমন রাশিয়া যেমন ইউক্রেন আক্রমণ করছে, কেন? এখানে কি এটা কি ধর্মীয় যুদ্ধ নাকি? না, এটা তো ধর্মীয় যুদ্ধ না। আসলে রাশিয়া নিজেও এখনও ওই যে আগে পরাশক্তি ছিল সোভিয়েত ইউনিয়নের আমলে, তাই না? প্রেসিডেন্ট পুতিন তো নতুন খায়েশ নিয়ে আসে, রাশিয়াকে আবারও পরাশক্তি বানাবে। কিন্তু রাশিয়ার আসলে কিছু অস্ত্রপাতি ছাড়া আর তো তেমন কিছু নাই যেটা দিয়ে আসলে পরাশক্তি হতে পারে। বিশাল ভূখণ্ড আছে ঠিকই, কিন্তু তার জনসংখ্যা তো মাত্র 14-15 কোটি, তাই না? এই জন্যে রাশিয়া আর চাইলেও কোনো দিন আর পরাশক্তি হতে পারবে না। কারণ খালি পরাশক্তি হতে গেলে অস্ত্রপাতি থাকলেই হয় না, সেই সাথে তার বিশাল অর্থনীতিও থাকতে হয়। আর বিশাল অর্থনীতি থাকতে গেলে একটা বড় সংখ্যক জনগোষ্ঠী থাকতে হয়, এবং এমন অর্থনীতি থাকতে হয় যার অন্যের উপরে খুব নির্ভরশীল হয়ে থাকার কোনো দরকার পড়ে না। এই কথাগুলো আমি অন্যান্য ভিডিওতে কিন্তু আমি বলেছি। যেমন আমেরিকা পরাশক্তি এই কারণে যে আমেরিকার বেসিক্যালি কোনো জিনিসের জন্য অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হয় না। আমেরিকা যদি চায় বা বলে যে আমরা দুনিয়ার কোনো দেশের কাছ থেকে কোনো কিছু নেব না, কোনো দেশকে সাহায্যও করব না, কোনো দেশের সাহায্য আমাদের লাগবে না, আমেরিকা কিন্তু কমপ্লিটলি চলতে পারে। অনেকে তাহলে বলবে যে তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এত কিছু আমদানি করে কেন? আরে মুক্তে কাগজের নোট ছাপিয়ে, মানে ওই যে ডলার ছাপিয়ে, সাদা কাগজে ডলার ছাপিয়ে যদি দুনিয়ার সমস্ত দেশের মূল্যবান জিনিসগুলো যদি তাদের দেশে নিয়ে যায় তো নিবে না কেন? আরে পরাশক্তি মানে তো সেটাই, তাই না? অন্য দেশের সম্পদ
এমন কায়দা করে লুটপাট করতে হবে যে সবাই জেনেও কিছু করতে পারবে না, তাই না? যেমন আমেরিকা কোনো কিছুর জন্য কোনো কারোর উপরে নির্ভর করে না, যেমন তেল, যেটা নাকি খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো আমেরিকার কি বাইরের দেশের তেল আমদানি করা লাগে না? আরে মুফতে পায় বলে নেয়, কিন্তু আমেরিকার মাটির তলে যে তেল আছে ওই তো ওরা শত শত বছর ধরে ইউজ করতে পারে, তাই না? তাহলে মধ্যপ্রাচ্য থেকে নেয় কেন? আরে ভাই মুফতে পায় বোঝেন না? ওরা মানে সৌদি আরবের বা আরব দেশগুলো তো পায় ধরে, ভাই তেল নাও মাগনা দেবো, সস্তা দেবো। আসলে নেয় তো মাগনা। কীরকম জানেন? উপস্থিত মতে মনে হয় যে বিলিয়ন বিলিয়ন ডলারের তেল এই আরব দেশ থেকে নেয়, তাই না? কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমেরিকা অস্ত্রপাতি গছায় দেয় না এই সমস্ত দেশের মধ্যে। এই অস্ত্রপাতি যে গছায় দেয়, মনে করেন যে এই একটা বিমান তাদের বানাতে হয়তো খরচ হয় $1 কোটি, সে প্রোডাকশন কস্ট। তো সৌদি আরব বা ওই কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই এর কাছে বিক্রি করে $10 কোটি। 1 টাকার মাল 10 টাকা বেচে। তাহলে $1 টাকার মাল 10 টাকা বেচলে কত? 9 টাকা লাভ থাকলো না? মানে 900% লাভ করে। তো 900% মানে কি? মানে ওই যে তেল নিছিল সেই তেলের পেমেন্টটা তো ওখান থেকেই করে, তার মানে মুফতে ভাইল তেল, তাই না? তাহলে আমি যদি অন্যের ঘাড়ে ভাত দিয়ে খাইতে পারি, তা আমার গাড়ির টাকা খরচ করার দরকারটা কি? তো ফলে হচ্ছে রাশিয়া কখনো আর সুপার পাওয়ার হতে পারবে না, কারণ তার সেই জনসংখ্যাও নাই আর তার অর্থনৈতিক ভলিউমও খুব ছোট। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ক্যালিফোর্নিয়ার স্টেটের, মানে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের বার্ষিক বাজেট যে টাকা বা বার্ষিক বাজেট প্লাস ওই ক্যালিফোর্নিয়া স্টেটের যে অর্থনৈতিক শক্তি, রাশিয়ার টোটাল অর্থনৈতিক শক্তি সেটুকুও না, তার থেকেও কম। তো এই হলো রাশিয়ার অবস্থা। আসলে পরাশক্তি হওয়ার দৌড়ে প্রথমে এগিয়ে আছে কি চায়না, অ্যান্ড দ্বিতীয় ভারত। কারণ এদের কিন্তু ওই বড় দেশ, বিশাল জনসংখ্যা আছে, কিন্তু এই দুই দেশই আবার জ্বালানির ক্ষেত্রে দুর্বল। এটা কিন্তু পরাশক্তি হওয়ার পথে বিশাল বাধা। অর্থাৎ এই চায়না বা ভারত পরাশক্তি হতে গেলে এ তেল নির্ভর যে জ্বালানি, এইটা যতদিন বন্ধ না হবে, অন্য কোনো বিকল্প জ্বালানির ব্যবস্থা যতদিন না হবে বা প্রধান জ্বালানি না হবে, ততদিন এরা পরাশক্তি হয়ে টিকে থাকতে পারবে না, বা আদৌ পরাশক্তি এরা হতেও পারবে না। ওই লাফালাফি করতে পারে, ভারতের লোকজন লাফালাফি করতে পারে, চায়নার লোকজন লাফালাফি করতে পারে যে আমরা পরাশক্তি হবো। জি না, কোনো দিনও সম্ভব না। এই তেলের মতো গুরুত্বপূর্ণ উপাদানের জন্য যদি বাইরের দেশের উপর নির্ভর করতে হয়, তার আবার পরাশক্তি হওয়া মাথা খারাপ। ধন্যবাদ।